বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাকে সেই জায়গা অনুযায়ী গ্রিটিং পৌঁছে দিচ্ছি। মাই নেম ইজ চৌধুরী আবদুল্লাহ কাসিদ। আমি an organizational development and organizational performance consultant এবং আমি প্রায় 26-27 বছর ধরে এই ফিল্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল পারফরমেন্স, এইচআর এই সাইটগুলোতে কাজ করেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি টোটাল কোম্পানি অপারেশনস, কোম্পানি বিজনেস সাইড, কমিউনিকেশনস, সেলস অনেকগুলো সাইডে কাজ করার অভিজ্ঞতা হয়েছে বিজনেস ডেভেলপমেন্ট আলহামদুলিল্লাহ। আমার মোটামুটি 26-27 বছর ক্যারিয়ারের মধ্যে লাকিলি প্রায় 16-17 বছরই সিনিয়র ম্যানেজমেন্ট, ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিএক্সও লেভেলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। অ্যান্ড মোটামুটি গত 2-3 বছর ধরে আমি কনসালটেন্সি করছি অ্যান্ড প্যারালালি কয়েকটা কোম্পানির সাথে এই এরিয়াগুলো নিয়ে আমি কনসালটেন্সি করছি, ট্রেনিংও করে থাকি অনেকগুলো কোম্পানিতে। আর আমি অলসো অ্যান অর্গানাইজেশনাল সাইটটা ছাড়াও কোচ ফর লাইফ, বিজনেস অ্যান্ড ক্যারিয়ার। সো দ্যাটস মি ইন আ নাটশেল। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি বিভিন্ন সাবজেক্টে কথা বলতে আনন্দ পাই। I like to share my opinions and I like to engage people into a thought-provoking discussion. যেটা আই বিলিভ সবার জন্য উপকারী। বিভিন্ন সাবজেক্ট যেটা নিয়ে কথা বলা উচিত, থট শেয়ার করা উচিত, ডিবেট হওয়া উচিত, সেই সমস্ত জিনিস নিয়ে কথা বলতে ভালো লাগে। অ্যান্ড সেরকমই একটা সাবজেক্ট আজকে কথা বলতে চাচ্ছি, উইচ ইজ impediments of business, investor take all attitude। এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এখন একটা জিনিস কি, when I make videos, কিছু হাঁটতে চলতে বিভিন্ন জায়গায় ওগুলো শর্ট ভিডিওস হয়, বাট এই ধরনের কোনো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে একটা ভিডিও বানাতে গেলে সেটা না আসলে খুব শর্ট ভিডিও করা অতটা পসিবল হয়ে ওঠে না। তারপরে চেষ্টা করছি সো দ্যাট ইট ডাজন্ট বিকাম টু লং, বাট উই নিড টু কাভার আ লট অফ থিংস। একটা জিনিস এত ইনকমপ্লিট বা এ ধরনের একটা সাবজেক্ট আসলে খুব একটা কেটে কেটে পার্ট বাই পার্ট করাটা একটু ডিফিকাল্ট হয়। এনিওয়ে, তো প্রথমেই যে কোনো সাবজেক্ট নিয়ে আলাপ করার আগে উই নিড টু টক a little bit about why we need to talk about the subject. So the reason why we need to talk about the subject is because এই প্রবলেমটার কারণে যে ইনভেস্টর সব কিছু নিয়ে নিতে চায়, এই ধরনের একটা প্রবলেমের কারণে আসলে আমাদের দেশে কিন্তু অনেক বিজনেস ফ্লারিশ করে না। অনেক ইয়াং পিপল কাম আপ উইথ আ লট অফ গুড আইডিয়াস এবং তারা অনেক বিজনেস করতে চায়, দে কাম ফরওয়ার্ড উইথ ব্রিলিয়েন্ট আইডিয়াস, বাট দেন দে ক্যানট ইমপ্লিমেন্ট দোজ আইডিয়াস বিকজ যারা তাদের সাথে ইনভেস্ট করে তারা মোটামুটি পুরো প্রফিটটা ম্যাক্সিমাম মানে কি মানে অলমোস্ট পুরো প্রফিটটাই তারা চুষে নিতে চাচ্ছে। এবং সে কারণে দেখা যায় যে যারা ইয়াং পিপল হু কাম আপ উইথ গুড বিজনেস আইডিয়াস, they become very much frustrated after a while because naturally কাজটা মেইনলি পুরোটা তারা করছে, আইডিয়াটা তারা পুরো নিয়ে এসেছে। Initially they did not have the capital to start the business, that is why they needed the support of investors to get the business started। এবং সেই মানুষটা যদি পুরো বিজনেসটার ক্রিম এবং মানে মেইন মানে ক্রিমের নিচের পোর্শনও অলমোস্ট পুরোটাই যদি সেই ইনভেস্টার নিয়ে ফেলে, তো তখন আসলে what is actually left for the people who are doing the main work, তাই না? তো এই জায়গাটাতে দিস ইজ আ ভেরি বিগ প্রবলেম। এটা মানুষ অত ফিল না করতে পারে, বাট এটা কিন্তু একটা ম্যাক্রো স্কেলে ব্যাপক একটা হিট করছে। বিকজ আমাদের এই জিনিসটা যদি না হতো তাহলে দেখা যেত যে আরও হাজার হাজার বিজনেসেস কিন্তু ফ্লারিশ করতো, হাজার হাজার বিজনেসেস দাঁড়িয়ে যেত এবং মানে tens of thousands of talented people would not be leaving the country, tens of thousands of talented people would not be frustrated and not be resorting to corruption and other মানে negative ways to spend their time or their talent। তো আর আরেকটা জিনিস যেটা হতো যে বিজনেসগুলো যখন সাকসেসফুলি দাঁড়াতো তাহলে অনেক দেশের মধ্যে কিন্তু অনেক ফান্ড রয়ে যেত। A lot of the times billions of dollars get siphoned out because যাদের কাছে এই টাকাটা আছে, অনেকের কাছে আইডল মানি পড়ে আছে, they do not know how to actually invest in a proper way। তারা নিজেরা বিজনেস খুব একটা ভালো করতে পারবে না, কিন্তু তারা সেই ফান্ডটাকে কোথায় কাজে লাগাবে সেটাও তারা বুঝে না। যখন কোথাও কাজে লাগে তারা এরকম পুরোটা খেয়ে নেওয়ার চেষ্টা করে, তখন অ্যাকচুয়ালি যারা বিজনেসটা করার কথা তারা সরে পড়ে এবং আলটিমেটলি তখন বিজনেসটা কোল্যাপস করে। এরকম কয়েকটা বিজনেস যখন কোল্যাপস করে তখন আশেপাশে অন্যরা এটা দেখে তখন মনে করে যে না বাবা, আমি আমার টাকাটা কোথাও খামাখা ইনভেস্ট করবো না। তখন what they do is they siphon that money out of the country।
তারপরে কি হয় সেই টাকাটা সাইফার আউট করে গিয়ে মানে ম্যাক্সিমাম সময় কি হয় দুবাইতে আহ, মানে মোস্টলি মিডল ইস্ট অথবা মানে থাইল্যান্ডে মালয়েশিয়াতে প্রপার্টি কেনা হয়। এই প্রপার্টি থেকে আসলে কতটুকুই বা ইনকাম হয়, এই প্রপার্টি থেকে আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম আর্নিং ইজ 10-15% আ ইয়ার। তো সে যদি লেটস সে বাংলাদেশ থেকে 10 কোটি টাকা নিয়ে গেল, 10 কোটি টাকার এগেইনস্টে সে কিন্তু বছরে 1-1.5-2 কোটি টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ওখানে আর্ন করবে। বাংলাদেশে যখন সে টাকাটা ইনভেস্ট করছে তখন সে একটা অ্যাবনর্মাল এক্সপেকটেশন চার্জ করে বসবে যে না আমাকে বছরে 5 কোটি টাকা দিতে হবে, আমাকে বছরে 6 কোটি টাকা দিতে হবে এবং আমাকে হয়তো 4-5 বছর পরে প্রিন্সিপালও ফেরত দিয়ে দিতে হবে। তো এই ধরনের একটা অ্যাবনর্মাল প্রেশার যখন ইনভেস্টর প্লেস করবে অন দ্য কি বলে দ্য অ্যাকচুয়াল অন্টারপ্রেনার, সো তখন তো আসলে বিজনেস করা পসিবল আর হয়ে ওঠে না, তাই না? তো এখানে দুই রকমভাবে আসলে ইনভেস্টমেন্টটা হয়ে থাকে। একটা হচ্ছে যে প্রফিট শেয়ারিং, আরেকটা যেটা সেটা হচ্ছে ফিক্সড রেট অফ রিটার্ন। আমি যে এক্সাম্পলটা দিলাম এখন সেটা হচ্ছে ফিক্সড রেট অফ রিটার্নের ক্ষেত্রে। আর প্রফিট শেয়ারিংয়েও দেখা যায় যে এরকম প্রবলেম হচ্ছে বিকজ মোস্ট অফ দ্য টাইম যে বিজনেস মানে মেইন ক্যাপিটালটা দিচ্ছে একটা বিজনেস শুরু করার জন্য, দেখা যাচ্ছে বা একটা বিজনেস খুব ছোট আছে সেটাকে এক্সপ্যান্ড করার জন্য যে যখন ক্যাপিটালটা দিচ্ছে সে বলে বসে যে তাকে 80%-90% শেয়ার দিয়ে দিতে হবে, এবং যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট যারা রান করছে সেখানে যে সবসময় একজন থাকে সেটা তো না, সেখানে দেখা যাচ্ছে 2-3-4জন পার্টনার্স হয়তো মিলে বিজনেসটা করছে। তো যখন তাদেরকে মাত্র 10-15% শেয়ার দিয়ে দেওয়া হয় তো তাদের মধ্যে ভাগটা করার পরে এক একজনের ভাগ্যে কি পড়ে, 3%-4%-এর উপরে তো আসে না। তো বিজনেসটার হয়তো তারা শুরু করেছে বা তারা পুরো গ্রাউন্ড ওয়ার্কটা করেছে, আইডিয়াটা মানে শেয়ার করেছে, অ্যান্ড দে ব্রট দিস হোল থিং টু সামওয়ান অ্যান্ড অর আ গ্রুপ অফ ইনভেস্টার্স, এবং তারা দেখা যাচ্ছে যে 80-90% এই ক্রিমটা মানে শুষে নিচ্ছে। তো তখন এই মানে এক একজন যে 2-3-4% করে পাবে, তো এটা তো আসলে এবং একটা জিনিস কি একটা নতুন বিজনেস তো আর অত বড় অত ফ্লারিশিং স্টেজে প্রথমেই যায় না, তাই না? তো প্রথম কয়েক বছর যেই আর্নিংটা হয় সেই আর্নিংটা যদি আসলে খুবই ছোট হয় তো দেখা যাবে যে তাদের তো আসলে সেই মন ভেঙে যায়, তাদের সেই মানে স্পৃহাটা থাকে না, তাদের সেই এনথুজিয়াজমটা থাকে না। তো তখন দুটো জিনিস ঘটে, তখন আইদার তারা বিজনেসটা মানে ছেড়ে দিয়ে চলে যায়, অথবা তারা অন্য ইনভেস্টর খুঁজে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে যেই ইনভেস্টররা আরেকটু বেশি ওভার অ্যাম্বিশাস, গ্রিডি ওয়ার্ডটা না হয় না ইউজ করলাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যেটা করে যে তারা মনে করে যে বিজনেস 1-2 বছর পরে বা ইভেন অতদিনও হয়তো অনেক সময় অপেক্ষা করে না, ইভেন 6 to 10 months-এর মধ্যে দে ফিল দ্যাট মেবি বিজনেসটা আমরা নিজেরাই রান করতে পারবো, আমি কিছু লোকজন হায়ার করে। সো তারা তখন মনে করে যে পুরো 100% ওনারশিপটাই তারা নিয়ে নিতে চায়, এবং যারা হয়তো বিজনেসটা তার সাথে করছিল পার্টনারশিপে, ম্যানেজমেন্ট পার্টনার্স যারা থাকে তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইডলাইন করে আস্তে 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 করে ঠেলে সরিয়ে দেওয়া হয়। তো এই ধরনের প্র্যাকটিসগুলো যখন হতে থাকে তখন দেখা যায় যে আসলে মানে ওই তারপরে আলটিমেটলি মোস্ট অফ দ্য টাইম কিন্তু ওই বিজনেসগুলো খুব একটা আর ফ্লারিশ করে না, বিকজ ন্যাচারালি একটা বিজনেস আসলে যার মানে ব্রেইন চাইল্ড হয় বা যে বিজনেসটার একদম ইন ডেপথে জিনিসটা আসলে সর্ট অফ ক্রিয়েট করেছে, আবার এটা সবসময় যে একটা নতুন ইনোভেটিভ কিছু হতে হবে নট নেসেসারি, ইভেন একটা ট্রেডিশনাল বিজনেস যেটা চলছে সেটাও কেউ আসলে রান করছে, সেটাও অ্যাকচুয়ালি সব কিছু কিভাবে বিজনেসটা রান করতে হবে সেই পুরো আইডিয়াগুলো কয়েকজন মিলে জেনারেট করেছে, সেই মানুষগুলো যখন থাকবে না তখন আসলে ওই জিনিসটাকে ঠিক সেম লেভেল অফ লাভ, ডিভোশন, প্যাশন দিয়ে যদি কাউকে এমপ্লয় করা হয় ওটা রান করার জন্য, ওই সেম ডেডিকেশন, প্যাশন, ওই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। তো তখন আলটিমেটলি দেখা যায় যে বিজনেসটা কিন্তু ওরকমভাবে ফ্লারিশ আসলে করে না, এবং ওই জায়গাগুলোতে আসলে দেখা যাচ্ছে যে আমাদের ইভেন্চুয়ালি দ্য কান্ট্রি সাফার্স, পিপল তো নিজেরা সাফার করে বিকজ অফ দেয়ার শর্ট সাইটেড ভিশন, বাট ইভেন্চুয়ালি দ্য নেশন অ্যাজ এ হোল অলসো সাফার্স। সো আমাদেরকে এই প্রবলেমটা থেকে আসলে বের হয়ে আসাটা খুবই জরুরি, এবং সেটা এমফেসিস করার জন্যই আমি আজকের এই ভিডিওটা করলাম। And I also want to say that sometimes বড় বড় কোম্পানিও যেগুলো আছে, like large, let's say,
বড় কোনো টেক্সটাইল গার্মেন্টস বা দের আর ফার্মাসিউটিক্যাল হতে পারে বা হোয়াট এভার লটস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বিজনেসেস রানিং অল অ্যারাউন্ড whenever let's say কোনো একটা কর্পোরেটও দেখা যায় যে যারা আসলে ওনার্স তারা যদি কোনো ম্যানেজমেন্টের হাতে জিনিসটাকে উঠিয়ে দেয় শুধু মোটামুটি একটা ভালো স্যালারি দিয়ে কিছু সিনিয়র লোকজন অ্যাসাইন করে দিলে বিজনেসটা যতটা না ভালো চলবে যদি খুবই ভালোভাবে পরখ করে টেস্ট অ্যান্ড ট্রাইড ভালো ট্যালেন্টেড এরকম কিছু ইন্ডিভিজুয়ালদের কাছে বিজনেসটা যদি হাতে তুলে দিয়ে তাকে যদি কিছু প্রফিট শেয়ার দেয়া হয় এবং তার সাথে যদি অনেক ক্ষেত্রে কিছুটা স্টেকও দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই বিজনেসটা কিন্তু আরও অনেক ভালো চলবে ন্যাচারালি আমরা সাধারণত সেরকম বিজনেসগুলোর কথা বলছি যেগুলো অলরেডি বিশাল আকার ধারণ করেছে তো সেরকম একটা বড় রানিং বিজনেসে সেখানে মানে সামথিং দ্যাট ইজ অলরেডি 1,000 1,500 2,000 কোটি টাকা বাৎসরিক রেভিনিউ আছে সেরকম একটা বিজনেসে কিন্তু আসলে 5-10%-এর মতো যদি ছেড়ে দেওয়া যায় যেটা হয়তো 5-7 জনের মধ্যে ডিভাইডেড হবে কেউ 1% কেউ 1.5% কেউ 2% এরকম একটা মানে ম্যানেজমেন্ট টিমের কাছে যদি সেটাও দিয়ে দেওয়া হয় দেখা যায় যে সেই ধরনের অর্গানাইজেশনগুলো কিন্তু আসলে অনেক বেশি ফ্লারিশ করে আর পরবর্তীতে আস্তে আস্তে যত বেশি ম্যানেজমেন্ট মানে ওনার্সরা যত দেখবে যে ম্যানেজমেন্টটা দে আর ডুইং ইট ভেরি নাইসলি এবং তারা যদি এরকম একটা প্রপোজিশন আনতে পারে যে আপনি বর্তমানে 90%-এর যেই মানে আর্নিংটা হচ্ছে আপনি 80%-এ তার থেকে আরও অনেক বেশি আর্ন করবেন আমাদেরকে যদি আরও 10% শেয়ার ছেড়ে দেন আমরা আরও বড় কিছু করে দেখাতে পারবো দেন দ্য ইন্টেলিজেন্ট ওনার্স শুড ডু দ্যাট অফকোর্স মেজরিটি স্টেক তাদের কাছে রাখবে কিন্তু আস্তে আস্তে কিছু কিছু করে শেয়ার তারা যদি রিলিজ করে দেয় এবং সেটা যদি খুব কম্পিটেন্ট মানুষের হাতে রিলিজ করে দেয় তাহলে দেখা যাবে এটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ফর দ্য কোম্পানি অ্যান্ড ভেরি গুড ফর দ্য কোম্পানিজ ফিউচার অ্যান্ড ইনফ্যাক্ট অল দ্য ওনার্সের জন্য এটা অনেক বেশি লাভজনক হবে ইন দ্য লং রান সো হ্যাভিং সেড দ্যাট আমি মনে করি যে এই সাবজেক্টটা আমাদেরকে খুব স্ট্রংলি অ্যাড্রেস করা উচিত যারা অনেক আইডল মানি নিয়ে বসে আছেন বা যাদের হাতে অনেক ভালো রিসোর্সেস আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ইনভেস্ট উইথ lot of talented people who are coming up with good ideas for investment কিন্তু প্লিজ কাইন্ডলি কিপ ইয়োর এক্সপেকটেশনস টু আ র্যাশনাল লেভেল যদি আপনারা প্রফিট শেয়ারিং মেথডে যান আই উড সে দ্যাট অ্যাট লিস্ট 25 to 30% share should go to the people who are managing the business, especially if it's a new business coming up. কারণ সেই ক্ষেত্রে তাদের স্কিল ট্যালেন্ট এবং ডেডিকেশনের উপরেই বিজনেসটার সাকসেস হবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে বিজনেসের টাইপের উপরে ইফ ইট ইজ আ কাইন্ড অফ বিজনেস যেখানে অনেক বেশি ক্যাপিটালের প্রয়োজন সেই ক্ষেত্রে তখন আপনারা মেবি ইউ ক্যান চার্জ আ লিটল মোর বিকজ সেখানে কস্ট অফ দ্য ক্যাপিটাল ইজ হাই বাট যদি দেখা যায় যে বিজনেসটা এমন একটা বিজনেস যেটা আসলে মোর মানে মেধা ভিত্তিক সার্ভিস ওরিয়েন্টেড বা ইটস মোর টু ডু উইথ আইডিয়াস দেন ইন আ সিচুয়েশন লাইক দ্যাট what would be a lot better is to not really expect more than 40 to 50%, maybe even as low as 30-35%. Let the people who are talented, এবং বিশেষ করে এটা যদি নতুন ধরনের কোনো ইনোভেটিভ বিজনেস হয় then let them have the bigger gain out of the business. তাহলে দেখবেন যে বিজনেসটা আরো অনেক বেশি ফ্লারিশ করছে So as a coach for career and business and life, আমি এই সাজেশনটা দিব to all potential investors আর যদি আপনারা মনে করেন আপনারা ফিক্সড রেট অফ রিটার্নে যাবেন তাহলে আপনাদের প্রতি আমার সাজেশন হবে not to actually go beyond 30% a year বিকজ আপনি যদি একটা জিনিস মনে করেন যে আপনার লেটসে 1 কোটি টাকা দিয়ে একটা বিজনেস যদি করা হয় সেখানে সর্বরকম লেটসে আপনি ওই 1 কোটি টাকার একটা জিনিসকে পুরোটাই যদি টার্ন ওভার করতে পারেন সাধারণত দেখা যায় যে ওই 1 কোটি টাকার মধ্যে 20-30-40 লাখ হয়তো কোনো সাঙ্ক কস্টে চলে যাচ্ছে দেন 50-60 লাখ যদি টার্ন অ্যারাউন্ড হতে থাকে সেখান থেকে হয়তো আপনি বছরে মানে মাসে হয়তো খুব বেশি হলে সেটার 50% আপনি আনবেন সো লেটস সে 30 লাখ আসলো সেই 30 লাখের মধ্যে থেকে ধরেন আপনার অন্যান্য যেসব কস্টিং আছে এটা আছে স্যালারিজ আছে এগুলো সব কিছু দিয়ে টিয়ে ধরেন 20 লাখের মতো থাকলো তো তাহলে আপনার তখন আলটিমেটলি গিয়ে কি দাঁড়াবে আপনার তখন এটা গিয়ে বছর দিস ইজ সামথিং দ্যাট খুব অ্যাবনর্মালি হাই প্রফিটেবল কিছুর কথা আমি বলছি
তখন আপনি গিয়ে দেখবেন যে বছরে কতখানি আসলে দাঁড়ালো সেই প্রফিটটা, তাই না? 10 লাখ করে যদি হয় তাহলে সেটা কিন্তু বছরে গিয়ে আপনার 100% গিয়ে দাঁড়াবে প্রফিট। আর যদি নর্মালি যদি এখানে 5 লাখ টাকা করে হয় তাহলে কিন্তু এটা মানে 50%-এ গিয়ে দাঁড়াবে প্রফিট। সামওয়্যার ইন বিটুইন ইজ হোয়াট দ্য রিয়ালিটি ইজ। তো সেখান থেকে যদি ইনভেস্টর লেটস সে 100%ই প্রফিট হলো, 100% প্রফিটের মধ্যে থেকে যদি 50-60% প্রফিট যদি ইনভেস্টর নিয়ে যায়, তারপরে নেট প্রফিট থেকে যদি ট্যাক্স দিতে হয়, তারপরে আপনাকে প্রভিশন রাখতে হবে ফর গ্রোথ, প্রভিশন রাখতে হবে ইনভেস্টরের প্রিন্সিপাল ফেরত দেওয়া, তো ইভেন্চুয়ালি যারা বিজনেসটা রান করছে তাদের হাতে গিয়ে কতটুকু থাকবে? ওই 10-15-20% ম্যাক্সিমাম। তো প্রফিটের মাত্র এত অল্প একটা পার্সেন্টেজ নেওয়ার পরে আসলে সেটা যদি কয়েকজনের মধ্যে ডিভাইড হয়, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ এনাফ ইনসেন্টিভ ফর সামওয়ান টু অ্যাকচুয়ালি রান দ্য বিজনেস নাইসলি ফর ইউ? সো ডু ইউ নট থিঙ্ক দ্যাট এটা আসলে নিজেরই একটা আত্মঘাতী কিন্তু একটা পুরো মানে সিচুয়েশন? সো দেয়ার ফর বিজনেসেসের জন্য সবসময় বলা হয় যে আপনি দেখেন একটা ব্যাংক আসলে মানে কি করছে, একটা ব্যাংক 16%-17% ম্যাক্সিমাম, এটাও কিন্তু অনেক 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 বেশি। অন্যান্য দেশে কিন্তু একটা বিজনেসের জন্য যখন লোন দেওয়া হচ্ছে সেই লোনটা কিন্তু 4%, 6%, 7%-এর মধ্যে ফিনিশড। আমাদের দেশে এটা 16%, 13%, 14%, 15% পর্যন্ত যেয়ে থাকে। বুঝলাম যে ব্যাংক অনেকভাবে নিজেদেরকে সিকিউর করে রাখে, যখন ইন্ডিভিজুয়ালি কেউ ইনভেস্ট করছে তখন তার রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি। ওয়েল অ্যান্ড গুড। তো আপনি হয়তো কোল্যাটারালও হয়তো রাখছেন না, সেক্ষেত্রে go up to 30%, go maximum up to 36%, 3% a month. কিন্তু আস্কিং 60%, 70% মানে এ ধরনের অ্যামাউন্ট দিয়ে যদি কেউ মনে করে যে কেউ বিজনেসও করবে, প্রিন্সিপালও আস্তে আস্তে শোধ দিবে, তাহলে এটা আসলে কিন্তু বিজনেসটা মানে অ্যাট বার্থ মানে বিজনেসটাকে ইউর চোকিং অ্যান্ড কিলিং দ্য বিজনেস। তো এই জিনিসগুলো সবাই মানে আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করা উচিত, কথাবার্তা বলা উচিত, এবং এই কথাগুলো আমি সবার সাথে শেয়ার করে আমি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আই হোপ দিস ওয়াজ ইউজফুল for both investors as well as entrepreneurs, because ইনভেস্টরদের জন্য ইউজফুল, বিকজ আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা আপনাদের ইনভেস্টমেন্টকে সিকিউর করবেন, সাস্টেইনেবল করবেন, এবং লং রানে কিভাবে আপনারা আরও অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন। অ্যান্ড যারা এন্টারপ্রেনার্স আছে তাদেরকেও একটা গাইডলাইন দিচ্ছি যে আপনারা কিভাবে ইনভেস্টার্সদের সাথে আলাপ আলোচনা করে এই ইনভেস্টমেন্টটাকে সিকিউর করবেন, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য ম্যাক্সিমাম আউটপুট ফর ইয়োর বিজনেস. Having said that, I would now like to take my leave for today. Thank you for watching the video.